আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। ভার্সিটি বায়োলজি উইথ সোহেল। তো আমাদের আজকের এই ক্লাসটি হচ্ছে যারা ভার্সিটি অ্যাডমিশন দেবে তাদের জন্য। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়ে ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটি একবার হলেও পড়া হয়েছে। তো আজকের ক্লাসে আমরা ততটুকুই দেখব যতটুকু ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রয়োজন। সো অতিরিক্ত কিছু পড়বো না। তো যা আমাদের প্রয়োজন ততটুকুই আমরা পড়বো। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা দেখো, প্রথমে কি আছে যে পরিপাক। সো পরিপাক কাকে বলে? তো তোমরা ইতিমধ্যে একাডেমিক প্রোগ্রামে পড়েছো, এখান থেকে আমাদের কিছু পড়তে হবে না। তো এটা দেখতে পারো যে আঙ্গিক তন্ত্রের মাধ্যমে খাদ্যবস্তুর পরিপাক ও শোষণ প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে কি বলা হয়? পৌষ্টিক তন্ত্র। কি বলা হয়? পৌষ্টিক তন্ত্র। তো পরিপাককে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক। কি? যান্ত্রিক ও রাসায়নিক পরিপাকের মাধ্যমে সম্পন্ন হয়। তো পরিপাককে সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তো এখান থেকে আমাদের তেমন কিছু দেখতে হবে না, ভার্সিটি অ্যাডমিশন যেহেতু এমসিকিউ টাইপ, সো আমরা যে ইম্পর্টেন্ট যতটুকু পড়ার প্রয়োজন ততটুকু আমরা পড়ব। আচ্ছা দেখো, তো রাসায়নিক পরিপাক এখান থেকে তেমন কিছু প্রয়োজন নেই। তো আমাদের দেখতে হবে যে মানব পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্রের বিভিন্ন অংশ। তো পরিপাক তন্ত্র হচ্ছে পৌষ্টিক নালী ও পৌষ্টিক গ্রন্থির সমন্বয়ে গঠিত। পরিপাক তন্ত্র কি নিয়ে গঠিত? একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে তোমার পৌষ্টিক গ্রন্থি। তো পৌষ্টিক নালীতে কি আছে? পৌষ্টিক নালী হচ্ছে মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত পেশি বহুল পেঁচানো নালীর নাম হচ্ছে পৌষ্টিক নালী। তো এর দৈর্ঘ্যটা আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে কত? 8 থেকে 10 মিটার। এটা অনেক ইম্পর্টেন্ট। সো পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 মিটার। সো কি কি থাকে আমরা ডিটেলসে পড়বো। তারপর হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। মানবদেহের পৌষ্টিক গ্রন্থি হচ্ছে 5 প্রকার। এটা অনেক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো মানবদেহের পৌষ্টিক গ্রন্থি কয় প্রকার? 5 প্রকার। কি কি? লালা গ্রন্থি, যকৃত, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি ও আন্ত্রিক গ্রন্থি। সবগুলো আমরা ডিটেলসে দেখবো, সমস্যা নাই। দেখো, এখান থেকে আমাদের পড়তে হবে যে গলবিল এর দৈর্ঘ্য কত? 12.25 সেন্টিমিটার। কত? 12.25। অন্ননালী 23 থেকে 25। পাকস্থলী 30, দৈর্ঘ্য 30, প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। তো আমরা এটা এইভাবে পড়তে পারি যে গলবিলের ডাবল হচ্ছে অন্ননালী। গলবিল কত? 12.5, তো তার ডাবল হচ্ছে 25। তো গলবিলের ডাবল হচ্ছে অন্ননালী। অন্ননালীর দৈর্ঘ্য কত? 23 থেকে 25 সেন্টিমিটার। আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? তা হচ্ছে 6 থেকে 7 মিটার। কত? 6 থেকে 7 মিটার। তো ক্ষুদ্রান্তের বিভিন্ন অংশ আছে, তা আমরা দেখবো, সমস্যা নাই। বৃহদন্তের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। তো এখান থেকে এতটুকু দেখলে হবে। আর পৌষ্টিক গ্রন্থি 5টা, এটা আমাদের মুখস্থ করতে হবে। কি কি? লালা গ্রন্থি, তারপর হচ্ছে যকৃত, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। তো আমরা এগুলা ডিটেলসে পড়বো, সমস্যা নাই। দেখো, মানুষের পৌষ্টিক নালীতে বিভিন্ন ধরনের জটিল খাদ্যের পরিপাক নিম্নোক্ত 6টি ধাপে সম্পন্ন হয়। কয়টি ধাপে সম্পন্ন হয় পরিপাক? 6টি ধাপে। তো এটা একবার রিডিং দিবে, এতটা ইম্পর্টেন্ট না। তো মানুষ হচ্ছে সর্বভোগ প্রাণী, তো এটা আমরা সবাই জানি, ক্লাস 6-7 থেকে পড়ে আসতেছে। তো এখান থেকে আমাদের সুষম খাদ্য কাকে বলে একবার রিডিং দিতে পারো, ঠিক আছে? সুষম খাদ্য কাকে বলে একবার রিডিং দিতে পারো। কি কি? যে পরিমাণ মতো শর্করা থাকবে, আমিষ থাকবে, স্নেহদ্রব্য থাকবে, ভিটামিন, খনিজ লবণ ও পানি নিয়ে গঠিত খাদ্যের যে খাদ্য কোনো ব্যক্তির স্বাভাবিক পুষ্টি ও প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে তাকে বলা হয় সুষম খাদ্য। ওকে। তো এই ছকটা অনেকে পড়ে, বাট অনেকে পড়ে না। সো ভার্সিটি অ্যাডমিশনের জন্য এটা প্রয়োজন নাই পড়ার। তোমরা চাইলে দেখতে পারো, বাট এতটা প্রয়োজন না, কখনো কোয়েশ্চেন তেমন একটা আসে না। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা যাই মানুষের খাদ্য পরিপাক প্রণালী। তো এখানে যে বক্সটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট, তো এটা পড়তে হবে, 100% ইম্পর্টেন্ট। তো দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। তো আমরা যত প্রকার শর্করা জাতীয় খাবার খাই না কেন, তা হচ্ছে শোষিত হয়ে পরিপাক হয়ে উৎপন্ন করবে কি? গ্লুকোজ। তো আমরা যত টাইপের শর্করা খাবার খাই না কেন তা গ্লুকোজে
পরিণত হবে, তারপরে আমাদের দেহটা শোষণ করবে। তো শর্করা জাতীয় খাদ্যের যে এনজাইম গুলো আছে তাকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। কি বলা হয়? অ্যামাইলোলাইটিক এনজাইম। তো এখানে 4টা এনজাইমের নাম দেওয়া আছে, 4টা মুখস্থ করতে হবে। এগুলো এমসিকিউতে অনেক আসে, যেরকম টায়ালিন, অ্যামাইলেস, মল্টেস, সুক্রেস। কি কি? টায়ালিন, অ্যামাইলেস, মল্টেস, সুক্রেস। তারপরে হচ্ছে আমিষ, আমিষ বা প্রোটিন। আমিষ জাতীয় খাদ্য কি আমরা সবাই জানি, মাছ, মাংস, ডিম, ডাল আর অনেক কিছু, ঠিক আছে? তো আমরা যত ধরনের আমিষ জাতীয় খাবার খাই না কেন, তা হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, পরিপাক হয়ে কি হয়, অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। এই অ্যামিনো অ্যাসিডে পরিণত হওয়ার পরে আমাদের দেহটা শোষণ করতে পারে এবং দেহটা কাজে লাগাতে পারে। তো দেখো, আমিষের ইংরেজি হচ্ছে কি? প্রোটিন, তাই না? তাহলে আমিষ জাতীয় এনজাইমকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিন থেকে প্রোটিওলাইটিক এনজাইম। তো প্রোটিওলাইটিক এনজাইমের যে কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে, তা আমাদের পড়তে হবে। কি কি? দেখো, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনো ট্রিপসিন। তো সবগুলাতে সিন কমন, তাই না? তো এটা দিয়ে মনে রাখতে পারো। আরেকটা জিনিস, তোমরা যারা এই ক্লাসটি দেখতেছো, তোমরা নিশ্চয়ই এইচএসসি পরীক্ষা পাশ করে তারপরে এখানে আসছো, ভার্সিটি অ্যাডমিশন নিচ্ছ। তো তোমরা এই চ্যাপ্টারটা একাডেমিকের জন্য ভালো করে পড়ছো। তো এখানে যে এনজাইম গুলো আছে এগুলা নিশ্চয়ই মুখস্থ করছো বড় গ নাম্বারের জন্য, সৃজনশীলের জন্য। তো এগুলো আমাদের আরেকটু ঝালাই করে পড়তে হবে, ঠিক আছে? তারপরে দেখো, স্নেহদ্রব্য বা লিপিড। তো স্নেহদ্রব্য উদাহরণ কি? যেরকম ভোজ্য তেল, ঘি, মাখন, প্রাণীজ চর্বি আর অনেক কিছু আছে, তাই না? তো আমরা যত প্রকার স্নেহ জাতীয় খাবার খাই না কেন, তা হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিবর্তিত হয়। তো আমাদের দেহ স্নেহ দ্রব্য জাতীয় খাবারকে পরিপাক করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। তো স্নেহ দ্রব্য হচ্ছে কি? লিপিড, তাই না? ইংরেজি নাম হচ্ছে লিপিড। তো লিপিড থেকে এই এনজাইমের নাম হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। কি এনজাইম? লাইপোলাইটিক এনজাইম। তো এখানে কয়েকটা এনজাইমের উদাহরণ দেওয়া আছে, তা আমাদের মুখস্থ করতে হবে। যেরকম পাকস্থলীয় ও আন্তরিক লাইপেজ, মেইন হচ্ছে কি এটা? লাইপেজ। তারপরে হচ্ছে ফসফোলাইপেজ, দেন কোলেস্টেরল ও গ্লিসারল এস্টারেজ ও লেসিথিনেস। তো এই বক্সটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এই বক্সটাতে তুমি কোথাও না কোথাও এমসিকিউ পাবাই। তো এই বক্সটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা সামনে আগাই। দেখো, মুখগহ্বরে খাদ্য পরিপাক। তো আমরা আগেই দেখছি যে মানুষের পৌষ্টিক নালী মুখ থেকে পায়ু পর্যন্ত 8 থেকে 10 মিটার লম্বা। তো এখান থেকে এটাই আমাদের দেখতে হবে যে মানুষের পৌষ্টিক নালী কত মিটার লম্বা? 8 থেকে 10 মিটার, এবং মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে দেখতে হবে আলজিহ্বা। আলজিহ্বা হচ্ছে মুখগহ্বরে ঝুলে থাকে। এর অবস্থানটা কোথায়? কোমল তালুর পিছনের প্রান্তের মধ্য ভাগ। কোথায়? কোমল তালু যে আছে আমাদের ভাগ করলে যে আমরা দেখতে পারি, কোমল তালুর পিছনের প্রান্তের মধ্যভাগ থেকে একটি পেশল আলজিহ্বা মুখগহ্বরে ঝুলে থাকে। তোর অবস্থানটা হচ্ছে কোথায়? কোমল তালুর পিছনের প্রান্তের মধ্যভাগ। তো এখান থেকে আমাদের যা দেখতে হবে তা হচ্ছে সাতকুড়ির আকৃতিটা কিরকম। আকৃতিটা হচ্ছে ফ্লাস্ক আকৃতির। তো প্রাপ্তবয়স্ক মানুষের জিহ্বায় সাধারণত 10,000 সাতকুড়ি থাকে। সাতকুড়ির সংখ্যাটা কত? 10,000। তো এখান থেকে আরেকটা জিনিস দেখতে হবে যে ঝাল জাতীয় খাবারের জন্য কোনো সাতকুড়ি নেই। কি নেই? ঝাল জাতীয় খাবারের জন্য কোনো সাতকুড়ি নেই। তবে ঝাল জাতীয় খাদ্য জিহ্বায় জ্বালা ঘটায়, ঠিক আছে? তো আমরা ঝাল জাতীয় খাদ্য কি করে জিহ্বায় জ্বালা ঘটাই? 5 থেকে 10 দিনের মধ্যে খাদ্যের গসায় সাতকুড়ি নষ্ট হয়ে যায় বা ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং তা প্রতিস্থাপিত হয়। তো সাতকুড়ি স্থায়িত্বকাল কতদিন? 5 থেকে 10 দিন। ক্লিয়ার? ওকে, তো এখান থেকে আমাদের যা দেখতে হবে মেন হচ্ছে সাতকুড়ির আকৃতি কিরকম? প্লাস আকৃতির। তারপরে সাতকুড়ির সংখ্যা কত? 10,000। দেন ঝাল জাতীয় খাবারের জন্য কি কোনো সাতকুড়ি আছে? না।
তাহলে আমরা ঝাল জাতীয় খাবার কিভাবে অনুভব করতে পারি, সেটা হচ্ছে ঝাল জাতীয় খাবার জিহ্বায় জ্বালা ঘটায়, আর 5 থেকে 10 দিনের মধ্যে খাদ্যের গসায় স্বাদকুড়ি নষ্ট হয়ে যায়। তাহলে দেখো এখানে হচ্ছে যে জিহ্বার বিভিন্ন অংশে আমরা কোন স্বাদটা বুঝতে পারি। তো এর জন্য একটা সুন্দর ছন্দ আছে, তা হচ্ছে মিল অতি। ঠিক আছে, মিল অতি। তো প্রথম জিহ্বার অগ্রভাগে যে স্বাদকুড়িটা আছে সেটা হচ্ছে আমরা মিষ্টতা অনুভব করতে পারি। যে জিহ্বার সামনের যে এই অংশটা আছে এই অংশ দিয়ে আমরা কি অনুভব করতে পারি, মিষ্টি, তাই না? তো প্রথম হচ্ছে ম থেকে হচ্ছে মরিচিকার মি থেকে হচ্ছে মিষ্টতা, মি থেকে হচ্ছে কি মিষ্টতা। তারপর হচ্ছে ল থেকে হচ্ছে লবণাক্ততা। তারপরে দুই পাশে আমরা কি ফিল করতে পারি, আমরা ফিল করতে পারি লবণাক্ততা। তারপরে হচ্ছে অ অতে হচ্ছে অম্লতা। ঠিক আছে, দেন তারপরে হচ্ছে কি তি থেকে হচ্ছে তিক্ততা, একদম জিহ্বার শেষ প্রান্তে হচ্ছে কি এটা তিক্ততা। ওকে, তো এটা আমরা কি দিয়ে পড়বো, মিল অতি দিয়ে পড়বো। তো এখান থেকে আমাদের দেখতে হবে যে 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে মানুষের মুখগহ্বরের দুই পাশে। কয় জোড়া লালা গ্রন্থি রয়েছে, 3 জোড়া। এগুলোর নামগুলো আমাদের মুখস্থ করতে হবে, যেরকম প্যারোটেড গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, সাব লিঙ্গুয়াল গ্রন্থি। তো এগুলো আমরা আরো ডিটেলসে পড়বো, সমস্যা নেই। তো দেখো লালারসের মধ্যে লালারসের মধ্যে পানির পরিমাণ হচ্ছে 95.5 থেকে 99.5% হচ্ছে পানির পরিমাণ। আর একজন সুস্থ মানুষ প্রতিদিন 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে। কত লালা ক্ষরণ করে, 1200 থেকে 1500 মিলিলিটার। এখন হচ্ছে মুখগহ্বরে খাদ্যবস্তু দুভাবে পরিপাক হয়। যে আমরা আগে দেখে আসছি যে খাদ্যবস্তু দুভাবে পরিপাক হয়, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। তো এখান থেকে আমাদের যা দেখতে হবে তা হচ্ছে দাঁত হচ্ছে 4 ধরনের দাঁত রয়েছে। কয় ধরনের দাঁত, 4 ধরনের। কি কি, দেখো কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। তো কি কি, ইনসিসর, ক্যানাইন, প্রিমুলার এবং মুলার। দেখো এখান থেকে আমাদের দেখতে হবে যে পিছনে কোমল তালু থাকায় খাদ্যমণ্ড নাসার ছিদ্রপথে প্রবেশে বাধা পায়। তো নাকের ছিদ্র দিয়ে খাদ্য প্রবেশে বাধা পায় কিসের জন্য, তা হচ্ছে কোমল তালু বা সফট প্লেট। ঠিক আছে, এটা আমাদের এখান থেকে দেখতে হবে। তারপরে হচ্ছে গলবিল থেকে দুদিকে দুটি নালী চলে গেছে, একটি হচ্ছে শ্বাসনালী আর একটা হচ্ছে অন্ননালী। এতটা ইম্পর্টেন্ট না। আমাদের যা দেখতে হবে যে এপিগ্লটিস, এই এপিগ্লটিস এর কাজ হচ্ছে কি, এর কাজ হচ্ছে শ্বাসনালীর ভেতরে প্রবেশ করতে না পারে। ঠিক আছে, মানে খাবার যেন শ্বাসনালীর ভেতরে প্রবেশ করতে না পারে, সেই কাজটা করে হচ্ছে এপিগ্লটিস। ওকে, তারপরে আমাদের দেখতে হবে যে রাসায়নিক পরিপাক। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসে টায়ালিন ও মল্টেস নামক দুইটা এনজাইম থাকে। তো লালা রসের এনজাইম হচ্ছে কয়টা, দুইটা। কিভাবে মনে রাখতে পারবো, টম দিয়ে। কিভাবে মনে রাখবো, টম দিয়ে। তো লালা রসে কয়টা এনজাইম থাকে, দুইটা। কি কি, টতে টায়ালিন, মতে হচ্ছে মল্টেস। এটা এইটুকু মনে রাখলে হবে। তো কাজ কি করে, টাইলিনের কাজ হচ্ছে জটিল শর্করাকে মল্টোজে পরিণত করে, আর মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। তো এগুলো তো তোমরা পড়েই আসছো, তাই না? জাস্ট এনজাইমটা মনে রাখলে হবে। আমিষ পরিপাক, এটা আমাদের মনে রাখতে হবে যে লালারসে আমিষ পরিপাকের জন্য কোনো এনজাইম থাকে না, সেজন্য আমিষ জাতীয় খাদ্যে কোনো পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তন ঘটে না। আর স্নেহ পরিপাক, এখানেও স্নেহ পরিপাকের জন্য কোনো এনজাইম থাকে না। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো লালা মুখগহ্বরে রাসায়নিক পরিপাক হচ্ছে কি, যে লালা গ্রন্থিতে 2 ধরনের এনজাইম থাকে, তা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের জন্য পরিপাক করে, আমিষ জাতীয় খাদ্যে কোনো পরিপাক হয় না, এন্ড স্নেহ জাতীয় খাদ্যে কোনো পরিপাক হয় না। এখন আমাদের যা দেখতে হবে তা হচ্ছে দাঁত ও দন্ত সংকেত। তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যা আমাদের দেখতে হবে। যেরকম মানুষের দাঁত হচ্ছে ডাই ফাউন্ড। মানুষের দাঁত কি, ডাই ফাউন্ড মানে হচ্ছে মানুষের দাঁত দুবার গজায়। 2 থেকে 6 বছর বয়সের মধ্যে
20টি দুধ দাঁত গজায়। সো যদি কোয়েশ্চেন আসে যে দুধ দাঁতের সংখ্যা কত, দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টি। 18 থেকে 24 বছরের মধ্যে সাধারণত দোচোয়ালের সর্বমোট 32টি দাঁত পরিলক্ষিত হয়। দাঁতের প্রকারভেদ, দাঁতকে সাধারণত 4টি ভাগে ভাগ করা হয়েছে। দাঁত কত ধরনের? 4 ধরনের। তো এটা আমাদের মুখস্থ করতে হবে। 1 নম্বর হচ্ছে কর্তন দাঁত, যার ইংরেজি নাম হচ্ছে ইনসিসর। 2 নম্বর ছেদন বা ক্যানাইন। 3 নম্বর হচ্ছে অগ্রপেশন বা প্রিমুলার। 4 নম্বর হচ্ছে মুলার। ঠিক আছে, তো এই কাজটা আমাদের পড়তে হবে, আর কিছু পড়তে হবে না। যে কর্তন দাঁতের কাজ হচ্ছে কাটা ও ছেঁড়া। ছেদন দাঁতের কাজ হচ্ছে কি? শুধুমাত্র ছেঁড়া, ছতে ছেদন, ছতে ছেঁড়া। অগ্রপেশন দাঁতের কাজ হচ্ছে চর্বণু পেশন, এন্ড পেশন দাঁতের কাজ হচ্ছে চর্বণু পেশন। তো এটা আমরা সহজে মনে রাখতে পারি এইভাবে যে কর্তন, কর্তন দাঁতের কাজ কি মনে রাখবো? কাছি, কাছি। ঠিক আছে, কতে হচ্ছে কাটা, ছতে হচ্ছে ছেঁড়া। দেন ছেদন, ছেদন থেকে এটা আমরা মনে রাখতে পারি ছতে ছেদন, ছতে হচ্ছে ছেঁড়ার কাজে ব্যবহার করা হয়। অগ্রপেশন, এটা আমরা মনে রাখতে পারি চপ, এটা অগ্রপেশন, এবং পেশন মনে রাখতে পারি চপ দ্বারা। চতে হচ্ছে চর্বণ, পতে হচ্ছে পেশন, এটাও চর্বণ ও পেশনে সাহায্য করে। এখন আমাদের দেখতে হবে যে দন্ত সংকেত। তো দন্ত সংকেতটা এখন আমাদের কি করতে হবে? দেখতে হবে। তো দন্ত সংকেত আমরা ইজিলি মনে রাখতে পারি, তার জন্য হচ্ছে দুটো ফর্মুলা আছে। সো ফর্মুলাটা হচ্ছে 2130। ঠিক আছে, এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের জন্য। 2130 মিনস প্রথম দাঁত কি? ইনসিসর, সিতে ক্যানাইন, টিতে প্রিমুলার, এমতে হচ্ছে মুলার, তাই না? তার মানে ইনসিসর কয়টা? দুইটা। ক্যানাইন কয়টা? একটা। প্রিমুলার কয়টা? দুইটা। মুলার কয়টা? তিনটা। এ হচ্ছে দন্ত সংকেত। ঠিক আছে, আর শিশুদের ক্ষেত্রে হচ্ছে তোমার 2102। কত? শিশুদের ক্ষেত্রে কত? 2102। তার মানে ইনসিসর দুইটা, ক্যানাইন একটা, প্রিমুলার নাই, মুলার হচ্ছে দুইটা। তো এটা আমাদের মুখস্থ করতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে দন্ত সংকেত কি? প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দন্ত সংকেত হচ্ছে 2123, আর শিশুদের ক্ষেত্রে হচ্ছে 2102। এখান থেকে এটুকু দেখলে হবে, আর কিছু দেখতে হবে না। আচ্ছা, তো এখন আমরা কি দেখব? যে পাকস্থলীতে খাদ্য পরিপাক। তো আমাদের দেখতে হবে যে পাকস্থলী হচ্ছে 30 সেন্টিমিটার লম্বা এবং 25 সেন্টিমিটার চওড়া। চওড়া হচ্ছে কত? 15, তার ডাবল হচ্ছে 30 সেন্টিমিটার। সদ্য ভূমিষ্ঠ শিশুর ক্ষেত্রে পাকস্থলীর ধারণ ক্ষমতা থাকে কত? 30 মিলিলিটার বা 1 আউন্স। আর যখন বয়ঃসন্ধিকালে হয় 1 লিটার, আর প্রাপ্ত বয়স্ক হয় 1.5 থেকে 2 লিটার। তো যেটা প্রাপ্ত বয়স্ক, এটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আর হচ্ছে ভূমিষ্ঠ শিশুর ক্ষেত্রে, দুইটা মনে রাখলে হবে। তো দেখো, এটা হচ্ছে কি? অন্ননালী, এখানে আসতেছে, এখানে আসতেছে। তো এখানে পাকস্থলীর সাথে সংযুক্ত হচ্ছে। এই যে পাকস্থলীর সাথে যুক্ত হচ্ছে, এই অংশটার নাম হচ্ছে কি? কার্ডিয়া। ঠিক আছে, এই যে পাকস্থলীটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কিছুটা গম্বুজ আকৃতির উঁচু অংশ, তাই না? এই যে এটা, তো এর নাম হচ্ছে কি? ফান্ডাস। আর এটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে পাকস্থলীর কি? দেহ। আর এই সাইডটা হচ্ছে তোমার বড় বাক, আর এই সাইডটা হচ্ছে ছোট বাক। দেখো, আমাদের কি দেখতে হবে? যে অংশে পাকস্থলী উন্মুক্ত হয় তার নাম হচ্ছে কি? কার্ডিয়া। এই যে এই অংশ, এই অংশে পাকস্থলীটা, অন্ননালী এবং পাকস্থলীর সংযোগ স্থল এইটা, তাই না? তো এটার নাম হচ্ছে কার্ডিয়া। দেন কার্ডিয়ার বাম পাশে পাকস্থলীর প্রাচীর যে গম্বুজাকার ধারণ করে তার নাম হচ্ছে ফান্ডাস। তো কার্ডিয়ার বাম পাশে এই যে গম্বুজাকার অংশটা ধারণ করছে, এর নাম কি? ফান্ডাস। ডান অবতল ও বাম উত্তল কিনারা যথাক্রমে ছোট ও বড় বাঁক। তো এটা হচ্ছে বাম উত্তল, তাই না? এই বাম উত্তল অংশটাকে বলা হচ্ছে দেহ, এই যে বড় বাঁক। আর ডান অবতল, ডান অবতল অংশ হচ্ছে ছোট বাঁক। এখান থেকে আমাদের যা দেখতে হবে তা হচ্ছে পাইরুলাস। পাইরুলাসটা কি? যে অংশটি ডিউডেনামে উন্মুক্ত হয়েছে তার নাম কি? পাইরুলাস। এটা হচ্ছে ডিউডেনাম। ঠিক আছে, এই যে অংশটা নিচে চলে গেছে এটা হচ্ছে ডিউডেনাম। যে অংশটা ডিউডেনামে উন্মুক্ত হয়েছে, এই অংশটা, এর নাম হচ্ছে কি? পাইরুলাস।
তো এখান থেকে আমাদের মেইনলি দেখতে হবে কার্ডিয়া পাইরুলাস, এই দুটা জিনিস আমাদের মেইনলি দেখতে হবে। তো মুখ থেকে চর্বিত খাদ্য অন্ননালীপথে পাকস্থলীতে এসে 2 থেকে 6 ঘন্টা অবস্থান করে। তো পাকস্থলীতে খাদ্যের অবস্থান কাল কত? 2 থেকে 6 ঘন্টা। তারপরে দেখতে হবে যে এই সময় প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়। কোথা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়? প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয়, যা খাদ্যের অধিকাংশ ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়। আরেকটা জিনিস দেখতে হবে, তা হচ্ছে যে মসৃণ পেশির 3টি স্তর নিয়ে পাকস্থলী গঠিত। কয়টি স্তর? মসৃণ পেশির 3টি স্তর নিয়ে পাকস্থলী গঠিত। আচ্ছা, তো আরেকটা জিনিস দেখতে হবে যে কাইমটাকে গ্যাস্ট্রিক জুস ক্ষরিত হয়ে পাকস্থলীর যান্ত্রিক চাপে পিষ্ট খাদ্যের সঙ্গে মিশে ঘন স্যুপের মতো একটা মিশ্রণ তৈরি করে। তো এই মিশ্রণের নাম হচ্ছে কি? কাইম বা মন্ড। তো এটা মিন্স হচ্ছে যে আমরা যে খাবারটা খাই তা হচ্ছে পাকস্থলীতে যায়, যাওয়ার পর পাকস্থলী গ্যাস্ট্রিক জুস ক্ষরিত হয় এবং পাকস্থলীর যান্ত্রিক চাপে খাদ্যটা পিষ্ট হয়ে একটা স্যুপের মতো তৈরি হয়, তার নাম হচ্ছে কাইম বা মন্ড। এখান থেকে আমাদের দেখতে হবে যে রাসায়নিক পরিপাক, পাকস্থলীর রাসায়নিক পরিপাক। তো পাকস্থলীর যে প্রাচীরটা আছে তা হচ্ছে পেশিবহুল এবং গ্যাস্ট্রিক গ্রন্থি সমৃদ্ধ। তো পাকস্থলীর প্রাচীরে কি থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থি। আচ্ছা, তারপর দেখতে হবে জুস কাকে বলে। সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে কি বলা হয়? গ্যাস্ট্রিক জুস। তো গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ হচ্ছে 99.45%। গ্যাস্ট্রিন নামক হরমোন এই জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তো এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কে? গ্যাস্ট্রিন নামক হরমোন গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। দেন শর্করা পরিপাক। তো পাকস্থলীতে শর্করা বিশ্লেষী কোনো এনজাইম থাকে না। তো পাকস্থলীতে কি হয়? পাকস্থলীতে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না, আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয়। ঠিক আছে, গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন ও প্রুরেনিন নামক দুটি প্রোটিওলাইটিক এনজাইম থাকে। তো প্রোটিওলাইটিক এনজাইম মিন্স আমিষ বিশ্লেষী। তো দুটি নিষ্ক্রিয় এনজাইম পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যথাক্রমে পেপসিন ও রেনিন নামক সক্রিয় এনজাইমে পরিণত হয়। তো এইটুকু দেখলে হবে। তো রেনিন কি করে? দুধ আমিষ কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে। তো এখান থেকে আমাদের কি দেখতে হবে? জাস্ট এনজাইম গুলো দেখলে হবে যে পেপসিন, হ্যাঁ, পেপসিন, জিলেটিনেস, এগুলো হচ্ছে আমিষ পরিপাক প্রোটিওলাইটিক এনজাইম। তারপর হচ্ছে স্নেহ পরিপাক। এখান থেকে জাস্ট আমাদের দেখতে হবে যে অম্লীয় মাধ্যমে স্নেহ পরিপাককারী এনজাইম কাজ করতে পারে না। কি হয়? অম্লীয় মাধ্যমে স্নেহ পরিপাককারী এনজাইম কাজ করতে পারে না, তবে গ্যাস্ট্রিক লাইপেজ নামক খুব দুর্বল স্নেহ বিশ্লেষণকারী এনজাইম থাকে। জাস্ট একটাই থাকে, মানে এমনিতে সাধারণত কাজ করতে পারে না, জাস্ট একটাই থাকে, তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ নামক খুব দুর্বল স্নেহ বিশ্লেষণকারী এনজাইম থাকে। এটা হচ্ছে তোমার মাখনের চর্বির উপর কাজ করে বলে প্রমাণ পাওয়া গেছে। আচ্ছা, তারপর আমাদের দেখতে হবে যে পাকস্থলী নিজেই কেন পরিপাক হয়ে যায় না। তার 4টা কারণ আছে। 4টা কারণের মধ্যে একটা হচ্ছে যে পাকস্থলী অন্তঃগাত্র থেকে নিঃসৃত পুরু মিউকাস স্তর হাইড্রোক্লোরিকের ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তো পাকস্থলীর ভেতরের যে প্রাচীরটা আছে সেটা হচ্ছে কি? পুরু মিউকাসের একটা স্তর থাকে। দেন পাকস্থলীর অন্তঃগাত্র থেকে গঠিত বাইকার্বনেট প্রকৃতপক্ষে একটি ক্ষার যা HCl কে প্রশমিত করে। মিন্স পাকস্থলীর প্রাচীর থেকে বাইকার্বনেট খরিত হয় যা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে। এনজাইম পেপসিন প্রথমে পেপসিনোজেন নামক প্রো এনজাইম হিসেবে খরিত হয় যা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। পেপসিন এনজাইমটা প্রথমে কি হয়? নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয় এবং HCl এর সংস্পর্শে এলেই তা সক্রিয় পেপসিনে পরিণত হয়। পাকস্থলীর অন্তঃস্থ এপিথেলিয়ামের কোষগুলো গণ সংলগ্ন ও দৃঢ়বদ্ধ থাকায় হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছুতেই ক্ষতি করতে পারে না। তার মানে হচ্ছে যে পাকস্থলীর যে ভেতরের স্তরটা আছে তার কোষগুলো গণ সংলগ্ন ও দৃঢ় আবদ্ধ থাকে। আচ্ছা, পাকস্থলীর অন্তঃস্থ এপিথেলিয়ামের কোষগুলো গণ সংলগ্ন ও দৃঢ়বদ্ধ থাকায় হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছুতে এপিথেলিয়ামের ক্ষতি করতে পারে না। এটার মানে হচ্ছে
যে পাকস্থলীর ভেতরে যে প্রাচীর আছে তার কোষগুলা ঘন, সংলগ্ন ও দৃঢ়বদ্ধ থাকায় হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছুতেই ক্ষতি করতে পারে না। তবে এখানে একটা জিনিস দেখতে হবে যে NSAID মিনস নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই ওষুধের প্রভাবে পাকস্থলী ক্ষত সৃষ্টি হতে পারে, যা গ্যাস্ট্রিক আলসার নামে বহুল পরিচিত। তার মানে হচ্ছে যে এই ওষুধটা আছে, এই ওষুধটার কারণে আমাদের পাকস্থলীতে ক্ষত হতে পারে। আরেকটা হচ্ছে যে এক প্রকার ব্যাকটেরিয়া, যেরকম এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি। তো এই ব্যাকটেরিয়ার কারণে কি হয়, যে পাকস্থলীর ক্ষত হতে পারে। দেন আমরা দেখব ক্ষুদ্রান্তে পরিপাক। তো এখান থেকে আমাদের যা দেখতে হবে তা হচ্ছে ক্ষুদ্রান্তের 3টি অংশে বিভক্ত। কি কি? ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এটা একদম মুখস্থ করতে হবে। ক্ষুদ্রান্তের অংশ কয়টা? 3টা। ডিউডেনাম, জেজুনাম ও ইলিয়াম। আচ্ছা, ক্ষুদ্রান্তের ডিউডেনাম দেখতে ইউ আকৃতির। কিরকম? ইউ আকৃতির, এবং তা হচ্ছে 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা। কত? 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা। আর ক্ষুদ্রান্ত হচ্ছে 6 থেকে 7 মিটার লম্বা। ক্ষুদ্রান্ত কত? 6 থেকে 7 মিটার লম্বা। তো এখান থেকে আমাদের যা দেখতে হবে যে সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে ক্ষুদ্রান্তে। কোথায়? সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে কোথায়? ক্ষুদ্রান্তে। তো জেজুনাম হচ্ছে মধ্যাংশ, এটা 2.5 মিটার লম্বা, এতটা ইম্পর্টেন্ট না, দেখতে পারো। তো ক্ষুদ্রান্তে খাদ্যের উপর 3 ধরনের রস ক্রিয়া করে। একটা হচ্ছে পিত্ত রস, অগ্ন্যাশয় রস, দেন আন্ত্রিক রস। তো যান্ত্রিক পরিপাক থেকে আমাদের দেখতে হবে যে ব্রুনাস গ্রন্থি ও গবলেট কোষ থেকে মিউকাস উৎপন্ন হয়। মিউকাস উৎপন্ন হয় কই থেকে? ব্রুনাস গ্রন্থি ও গবলেট কোষ থেকে। পিত্তরস পরোক্ষভাবে জীবাণু কর্মক্ষমতা কমিয়ে দেয়। আর দেখতে হবে কি, যে কেলোসিস্টোকাইনিন নামক হরমোন পিত্তাশয়ের সংকোচন ঘটিয়ে পিত্তাশয়ে সঞ্চিত পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়। তো কেলোসিস্টোকাইনিন হরমোনটা আমাদের জানতে হবে। তারপর হচ্ছে পিত্ত লবণ স্নেহ দ্রব্যকে অদ্রবণ বা ইমালসিফিকেশনের মাধ্যমে ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। তো ইমালসিফিকেশনের কাজটা কে করে? পিত্ত লবণ। তারপরে আমাদের দেখতে হবে যে পিত্ত রসটা হচ্ছে কি, ক্ষার জাতীয় পদার্থ, এতে কোনো এনজাইম থাকে না। এটা মোস্ট ইম্পর্টেন্ট। পিত্ত রসে কি থাকে না? পিত্ত রসে কোনো এনজাইম থাকে না। পিত্ত রসে সোডিয়াম বাইকার্বনেট উপাদানটি পাকস্থলী থেকে আগত HCl কে প্রশমিত করে। ঠিক আছে, HCl কে প্রশমিত করে অভ্যন্তরে একটি ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করে। ক্ষুদ্রান্তে বিভিন্ন এনজাইমের কার্যকারিতার জন্য ক্ষারীয় মাধ্যম অত্যন্ত প্রয়োজন। এটার মানে হচ্ছে যে পিত্ত রস হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ, এতে কোনো এনজাইম থাকে না। সো ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাক হওয়ার জন্য আমাদের ক্ষারীয় মাধ্যম প্রয়োজন। তো পাকস্থলী থেকে আসা HCl কে প্রশমিত করে পিত্তরস। এখন হচ্ছে যে এগুলা এনজাইম গুলো আমাদের ওই বক্স থেকে পড়বো, এখানে আর দরকার নাই তো ওইরকম ভাবে। তো দেখো এখান থেকে আমাদের দেখতে হবে পেপসিন ও ট্রিপসিনের পার্থক্য। আচ্ছা দেখো, পেপসিন পেপসিন হচ্ছে পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থির পেপটিক কোষ থেকে উৎপন্ন হয়। আর ট্রিপসিন হচ্ছে অগ্ন্যাশয় থেকে ট্রিপসিন উৎপন্ন হয়। তারপর হচ্ছে পেপসিন পাকস্থলীতে নিঃসৃত হয়। কোথায় নিঃসৃত হয়? পেপসিন পাকস্থলীতে নিঃসৃত হয়। আর ট্রিপসিন হচ্ছে ক্ষুদ্রান্তে ডিউডেনামে নিঃসৃত হয়। এটা আমাদের জানতে হবে। দেন পেপসিন প্রথমে নিষ্ক্রিয় পেপসিনোজেন হিসেবে নিঃসৃত হয়, যা পরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে সক্রিয় পেপসিনে পরিণত হয়। আর ট্রিপসিন নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন হিসেবে নিঃসৃত হয় এবং পরে ডিউডেনামের এন্টারোকাইনেজ এনজাইমের সংস্পর্শে সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়। তো পেপসিন হচ্ছে নিষ্ক্রিয় পেপসিনোজেন রূপে নিঃসৃত হয় এবং তা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে পেপসিনে পরিণত হয়। আর ট্রিপসিনটা কি হয়? নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন রূপে ক্ষরিত হয় এবং তা ডিউডেনামের এন্টারোকাইনেজ এনজাইমের সহায়তায় সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়। তো এটা কি করে? পাকস্থলীর প্রোটিনকে প্রোটিওস ও পেপটিডে পরিণত করে। এটি ডিউডেনামে প্রোটিওস ও পেপটিনকে পলিপেপটাইডে পরিণত করে। এখন দেখতে হবে কি, স্নেহ পরিপাক। কি দেখতে হবে? স্নেহ পরিপাকে পিত্তরস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পিত্তরসে কোনো এনজাইম থাকে না, তা আমরা আগে দেখে আসছি।
তো পিত্তরসে অবস্থিত পিত্ত লবণে কি কি থাকে? পিত্ত লবণে থাকে সোডিয়াম লাইপোলেট ও সোডিয়াম টারকুলেট। এগুলো কি করে? স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। এই প্রক্রিয়াকে অদ্রবণ বা ইমালসিফিকেশন বলা হয়। ক্ষুদ্র ফেনার মতো কণায় পরিণত করে, যাকে বলা হয় ইমালসিফিকেশন। তো এখানে এনজাইমগুলো একবার দেখবা যে কি কি স্নেহদ্রব্য এনজাইম, যেরকম লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, ঠিক আছে, লাইপেজ, লিসিথিনেস। তো এনজাইমগুলো দেখলে হবে। তারপর হচ্ছে পরিপাক গ্রন্থির ভূমিকা। আমরা আগে দেখে আসছি যে মানবদেহে 5 ধরনের পরিপাক গ্রন্থি রয়েছে। কি কি? লালা গ্রন্থি, যকৃত, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি ও আন্ত্রিক গ্রন্থি। প্রথমে প্রথমে আমাদের দেখতে হবে যে লালা গ্রন্থি। লালা গ্রন্থি হচ্ছে কয় জোড়া? মোট 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে। কি কি? একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। মানুষের মুখের দুপাশের নিচে 3 জোড়া লালা গ্রন্থি থাকে মুখের দুপাশে। একটা হচ্ছে প্যারোটিড, প্রথমটা হচ্ছে কি প্যারোটিড, এটা হচ্ছে সবচেয়ে বড় লালা গ্রন্থি। প্যারোটিডটা কি? সবচেয়ে বড় লালা গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি এগুলো হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি। এটা অবস্থিত কোথায়? প্রতিটি কানের নিচে একটি করে মোট 2টি প্যারোটিড গ্রন্থি রয়েছে। তো প্যারোটিড গ্রন্থির প্রদাহকে বলা হয় মামফস। ওকে, তারপর হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি। এটা কোথায়? এটা হচ্ছে নিম্ন চোয়ালের কৌণিক অঞ্চলে অবস্থিত। এই যে দেখো, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, তা হচ্ছে এই যে চোয়াল, নিম্ন চোয়ালটা আছে না, এই চোয়ালের নিচে এই জায়গায় এই যে অবস্থিত। তো এটা কি হয়? এটা হচ্ছে যে জিহ্বার ফ্রেনুলামের নিচে এটা উন্মুক্ত হয়। কোথায় উন্মুক্ত হয়? সাবম্যান্ডিবুলার গ্রন্থি হচ্ছে জিহ্বার ফ্রেনুলামের নিচে উন্মুক্ত হয়। তারপর হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, এটা হচ্ছে তোমার জিহ্বার নিচে অবস্থিত। সাবলিঙ্গুয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? জিহ্বার নিচে। এটাও হচ্ছে জিহ্বার ফ্রেনুলামে উন্মুক্ত হয়। আচ্ছা, এখন আমরা দেবো কি লালা। এখান থেকে দেখতে হবে যে একজন সুস্থ মানুষ দৈনিক 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে। লালায় পানির পরিমাণ কত? 95.5 থেকে 99.5। কত? 95.5 থেকে 99.5। আর বাকি কিছু দেখতে হবে না। তো লালার কাজটা আমাদের দেখতে হবে। লালার কাজ কি? লালার অধিকাংশ হচ্ছে পানি। আহ একবার হেডিং দিবা এখানে, মিউসিন। মিউসিন কি করে? খাদ্যকে পিচ্ছিল করে। তারপর হচ্ছে ক্লোরাইড। ক্লোরাইড এর অপর নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। তো ক্লোরাইড স্যালাইভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। স্যালাইভারি অ্যামাইলেজের অপর নাম হচ্ছে কি? টায়ালিন। ওকে, স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন, এখান থেকে এইটুকু দেখলে হবে। তারপর হচ্ছে বাইকার্বনেট হচ্ছে লালার অম্লতা 6.2 থেকে 7.4 এর মধ্যে বজায় রাখতে সাহায্য করে। তার মানে হচ্ছে লালা রসের অম্লতা কত? 6.2 থেকে 7.4%। এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর যে লাইসোজাইম এনজাইম কি করে? গৃহীত খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে দাঁতকে রক্ষা করে। তো গৃহীত খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে কে? লাইসোজাইম এনজাইম। লালা হচ্ছে কি? অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ। লালা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ। এখান থেকে এইটুকু দেখলে হবে। তারপরে আমরা যাই যকৃত। যকৃত হচ্ছে একই সাথে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি। মানবদেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি হচ্ছে যকৃত। তো সবচেয়ে বড় গ্রন্থিকে যকৃত। এর ওজন কত? পুরুষে হচ্ছে 1.4 থেকে 1.8 কেজি এবং নারীতে 1.2 থেকে 1.4 কেজি। এবং সদ্য ভূমিষ্ঠ শিশু দেহে এর ওজন হচ্ছে 150 গ্রাম। তো যকৃত হচ্ছে 4টি অংশ নিয়ে গঠিত। কি কি? ডান, বাম, কোয়াড্রেট, কর্ডেট। আর ডান অংশটা হচ্ছে সবচেয়ে বড়। এই যে অংশটা দেখতে পাচ্ছি না আমরা, এটা হচ্ছে ডান অংশ, এটা হচ্ছে সবচেয়ে বড়। তারপরে দেখতে হবে যকৃতের নিচের পিঠে পিত্তথলির সংলগ্ন থাকে। যে ডান খণ্ডটা আছে, ডান খণ্ডের নিচের পিঠে কি থাকে? এই যে পিত্তথলিটা সংযুক্ত থাকে। আরেকটা জিনিস দেখতে হবে এখান থেকে, তা হচ্ছে অ্যাম্পুলা ও ব্যাটার। এটা কিসের অংশ? তা হচ্ছে যকৃতের অংশ। তো যকৃত থেকে আসা ডান ও বাম যকৃত নালী মিলে একটি অভিন্ন নালী গঠন করে।
এটি পিত্তনালীর সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালী গঠন করে, যা অ্যাম্পুলা ও ব্যাটারের মাধ্যমে ডিউডেনামে উন্মুক্ত হয়। তার মানে হচ্ছে যকৃতের ডান খণ্ড এবং বাম খণ্ড থেকে দুইটা নালী এসে মিলিত হয়, যা হচ্ছে অভিন্ন পিত্তনালী। এই অভিন্ন পিত্তনালী অ্যাম্পুলা ও ব্যাটারের মাধ্যমে সংযুক্ত হয়ে ডিউডেনামে উন্মুক্ত হয়। তার মানে অ্যাম্পুলা ও ব্যাটার কোথায় থাকে? তা হচ্ছে যকৃতে থাকে, যকৃতের অংশ। তারপর দেখতে হবে যকৃতের অণুবীক্ষণিক গঠন। যকৃতের পর্দার নাম হচ্ছে গ্লিসন ক্যাপসুল। কি? গ্লিসন ক্যাপসুল। যকৃত কোষকে বলা হয় হেপাটিক কোষ বা হেপাটোসাইট। কি বলা হয়? হেপাটিক কোষ বা হেপাটোসাইট। তো এখান থেকে আর কি দেখতে হবে যে লোবিউলের কেন্দ্রে একটি কেন্দ্রীয় শিরা থাকে। লোবিউলের কেন্দ্রে একটি কি থাকে? কেন্দ্রীয় শিরা থাকে। লোবিউলটা হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। যকৃত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়, এই ক্ষুদ্র অংশকে বলা হয় লোবিউল। এখান থেকে আর কিছু দেখতে হবে না। তারপরে হচ্ছে যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা। যকৃত হচ্ছে মানবদের সবচেয়ে বড় গ্রন্থি, যা আমাদের মনে রাখতে হবে, এটা এমসিকিউতে অনেক আসে। আর হচ্ছে কি দেহের ওজনের 3 থেকে 5% হচ্ছে যকৃতের ওজন। কত? দেহের ওজনের 3 থেকে 5%। আচ্ছা, যকৃতকে বলা হয় জৈব রসায়নাগার। এতে প্রায় 5 শতাধিকের অধিক জৈবনিক কার্যক্রম সম্পন্ন হয় বা বিক্রিয়া হয়ে থাকে। তারপর দেখতে হবে আমাদের যকৃতের সঞ্চয়ী ভূমিকা। তো যকৃতের সঞ্চয়ী ভূমিকা কি? যকৃত হচ্ছে দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র হিসেবে কাজ করে। দেখো কি কি সঞ্চয় করে? গ্লাইকোজেন সঞ্চয়, রক্ত সঞ্চয়, ভিটামিন সঞ্চয়, পিত্তরস সঞ্চয়। তো গ্লাইকোজেন সঞ্চয়টা কি? আমরা যে গ্লুকোজ খাই তার অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে রূপান্তরিত হয়। এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে ইনসুলিন। ঠিক আছে, ইনসুলিন হরমোনের প্রভাবে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ গ্লাইকোজেনে পরিবর্তিত হয়। সেই গ্লাইকোজেনটা যকৃত সঞ্চয় করে। তারপর হচ্ছে রক্ত সঞ্চয়। হ্যাঁ, যকৃতকে রক্তের ভান্ডার হিসেবে কাজ করে। কি করে? যকৃত রক্তের ভান্ডার হিসেবে কাজ করে। এতে প্রায় 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত কি করে? সঞ্চয় করে রাখতে পারে। তো আমাদের এটাই দেখতে হবে যকৃত কত? 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে। তারপর হচ্ছে ভিটামিন সঞ্চয়। তো পানিতে দ্রবণীয় ভিটামিন কি কি? এটা মনে রাখবো, ডব্লিউ বি সি। ডব্লিউ তে হচ্ছে ওয়াটার, বি তে হচ্ছে ভিটামিন বি, সি তে হচ্ছে ভিটামিন সি। তো পানিতে দ্রবণীয় ভিটামিন বি, সি এবং চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই, কে এবং ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, ভিটামিন ইত্যাদি সঞ্চয় করে। ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিড অস্থিমজ্জার লোহিত রক্তকণিকা তৈরির জন্য প্রয়োজন হয়। এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিটামিন বি12 এবং ফলিক অ্যাসিড অস্থিমজ্জার লোহিত কণিকা তৈরিতে প্রয়োজন হয়। তারপর হচ্ছে পিত্তরস উৎপাদন। যকৃত কি করে? পিত্তরস উৎপাদন করে। পিত্তরস কোথায় থাকে? যকৃতের ডান খণ্ডাংশের নিচে অবস্থিত পিত্তথলিতে পিত্তরস থাকে। তারপর আমরা দেখব যে চর্বি ও অ্যামিনো অ্যাসিড সঞ্চয়। তো যকৃত চর্বি ও অ্যামিনো অ্যাসিড সঞ্চয় করে, হেডলাইনটা পড়লে হবে। মিনারেল সঞ্চয়। যকৃত কি করে? লৌহ ও পটাশিয়াম সঞ্চয় করে। এর মধ্যে লৌহের অংশ ফেরিটিন হিসেবে যকৃত জমা হয়। তো লৌহের অংশটা কি হিসেবে জমা হয়? ফেরিটিন হিসেবে জমা হয়। তাছাড়া কপার, জিঙ্ক, কোবাল্ট ইত্যাদি মিনারেল সঞ্চয় করে। তারপরে হচ্ছে তোমাদের যকৃতের বিপাকীয় ভূমিকা। প্রথমে দেখতে হবে শর্করা বিপাক। তো গ্লাইকোজেনেসিস, তো এখান থেকে আমাদের যা দেখতে হবে তা হচ্ছে গ্লুকোজের লেভেল। গ্লুকোজের লেভেল হচ্ছে প্রতি 100 ঘন সেন্টিমিটারে 90 মিলিগ্রাম। কত? প্রতি 100 ঘন সেন্টিমিটারে 90 মিলিগ্রাম। তারপর আমাদের দেখতে হবে যে গ্লুকোনিওজেনেসিস, এটা হচ্ছে অশর্করা জাতীয় খাদ্যবস্তু থেকে গ্লুকোজ উৎপাদন করার প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস হচ্ছে অশর্করা জাতীয় খাদ্যবস্তু থেকে গ্লুকোজ উৎপাদন করার প্রক্রিয়াকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এতে হচ্ছে তোমাদের গ্লুকাগন হরমোন কাজ করে। কি করে? গ্লুকাগন হরমোন কাজ করে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায়। এতে কি হয় যে রক্তের গ্লুকোজের স্বাভাবিক মাত্রা 90 মিলিগ্রাম পার 100 ঘন সেন্টিমিটার বজায় থাকে। কোনো কারণে যদি দেহের গ্লুকোজ লেভেল কমে যায়, তখন অশর্করা জাতীয় খাবার থেকে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়।
তারপরে হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। রক্তে যখন গ্লুকোজের মাত্রা কমে যায় তখন গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয় এবং তা রক্তে মিশে যায়। এই প্রক্রিয়ায় এপিনেফ্রিন এবং গ্লুকাগন হরমোন সাহায্য করে। তো গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় কোন হরমোন দুইটা কাজ করে, তা হচ্ছে এপিনেফ্রিন আর গ্লুকাগন। দেন লাইপোজেনেসিস। লাইপোজেনেসিস হচ্ছে, তো যখন গ্লাইকোজেন সঞ্চয়ের মাত্রাকে ছাড়িয়ে যায় তখন ইনসুলিন হরমোনের প্রভাবে অতিরিক্ত গ্লুকোজ কি হয়, ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়। কি হয়, ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়। অতিরিক্ত শর্করাজাত খাবার খেলে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যায় এবং তা হৃদরোগ ও স্ট্রোকের প্রধান কারণ। তো এখান থেকে গ্লাইকোজেনেসিস ও গ্লাইকোজেনোলাইসিস একবার রেটিং দেখবো, এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট এটা দেখতে হবে যে হরমোন, হ্যাঁ, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় হরমোনটা কাজ করে কোন হরমোন, ইনসুলিন। আর গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় কাজ করে গ্লুকাগন। এটা একটা আরেকটার বিপরীত কাজ করে। এখন দেখতে হবে প্রোটিন বিভাগ। ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। ডিঅ্যামিনেশন প্রক্রিয়া কোথায় হয়, যকৃতে হয়। ডিঅ্যামিনেশন প্রক্রিয়া কি হয়, অ্যামিনো অ্যাসিড ভেঙে কিটো অ্যাসিড এবং অ্যামিন গ্রুপ তৈরি করে। যকৃত অতিরিক্ত ও অব্যবহৃত অ্যামিনো অ্যাসিড ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ভেঙে কিটো অ্যাসিড ও অ্যামিন গ্রুপ তৈরি করে। ঠিক আছে, অ্যামিন মূলক তৈরি করে। এই কিটো অ্যাসিডটা হচ্ছে শক্তি উৎপাদনের জন্য ক্র্যাবস চক্রে প্রবেশ করে এবং অ্যামিনো মূলক হাইড্রোজেন আয়ন গ্রহণ করে অ্যামোনিয়া উৎপন্ন করে। তারপর হচ্ছে ইউরিয়া তৈরি। ইউরিয়া যকৃতে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া হয়। কি হয়, অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া সৃষ্টি হয়। তারপর হচ্ছে প্লাজমা প্রোটিন সংশ্লেষণ। এখান থেকে দেখতে হবে যকৃত গামা গ্লোবিউলিন ছাড়া প্রায় সকল ধরনের প্লাজমা প্রোটিন সংশ্লেষণ করে। তারপর হচ্ছে হরমোন সংশ্লেষণ। যকৃত অ্যানজিওটেনসিনোজেন হরমোন সংশ্লেষণ করে, যার কাজটা হচ্ছে বৃক্কনিঃসৃত রেনিন এনজাইম দ্বারা সক্রিয় হয়ে রক্তচাপ বৃদ্ধি করে। অ্যানজিওটেনসিনোজেন হরমোনের কাজটা কি, রক্তচাপ বৃদ্ধি করে। ওকে, তারপর আমাদের দেখতে হবে যে লোহিত রক্তকণিকার ভাঙন। তো শিশু দেহে লোহিত রক্তকণিকা উৎপাদনে কাজ করে যকৃত। এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। শিশু দেহে লোহিত রক্তকণিকা উৎপাদনের জন্য কাজ করে কে, যকৃত। পরবর্তীতে এই কাজটা অস্থিমজ্জার কোষ দ্বারা হয়ে থাকে। তারপরে দেখতে হবে হিমোগ্লোবিনের ভাঙন। আমরা জানি যে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত, 120 দিন। তো লোহিত রক্তকণিকা ভাঙে কোথায়, ভাঙে হচ্ছে তোমার যকৃতে। ঠিক আছে, ম্যাক্রোফেজের অভ্যন্তরে হিমোগ্লোবিন ভেঙে হিম এবং গ্লোবিন তৈরি হয়। যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় কাফফার কোষ। কি বলা হয়, যকৃতের ম্যাক্রোফেজকে কি বলে, কাফফার কোষ। আচ্ছা, হিমোগ্লোবিন ভেঙে হিম এবং গ্লোবিন তৈরি করে। গ্লোবিন হচ্ছে প্রোটিন অংশ এবং হিম থেকে আয়রন যদি সরে যায় তাহলে তাকে বলা হয় বিলিবার্ডিন। বিলিবার্ডিনের কি দেখতে হবে, এর রংটা কিরকম, বিলিবার্ডিন নামক সবুজ রঞ্জক উৎপন্ন করে। ঠিক আছে, এই রঞ্জক হলদে বিলিরুবিনে পরিবর্তিত হয়। বিলিরুবিন এর কালারটা কিরকম, হলুদ। ওকে, তারপর আমাদের দেখতে হবে পিত্ত উৎপাদন। যকৃত কোষ কি করে, অবিরাম পিত্ত ক্ষরণ করে এবং তা পিত্তথলিতে জমা হতে থাকে। তারপর হরমোন সংশ্লেষণ। যকৃত অ্যানজিওটেনসিনোজেন নামক হরমোন কি করে, সংশ্লেষণ করে, যার কাজটা হচ্ছে রেনিন এনজাইমের সহায়তায় রক্তচাপ বৃদ্ধি করে। তারপর হচ্ছে হরমোনের ভাঙন। ঠিক আছে, এখান থেকে আমাদের যা দেখতে হবে তা হচ্ছে যে টেস্টোস্টেরন ও অ্যালডোস্টেরন হরমোন সবচেয়ে দ্রুত ধ্বংস হয়। টেস্টোস্টেরন ও অ্যালডোস্টেরন। তারপর হচ্ছে টক্সিক বা বিষ অপসারণ, তাপ উৎপাদন, রক্তকে ব্যাকটেরিয়া মুক্ত রাখা। রক্তকে ব্যাকটেরিয়া মুক্ত রাখা কার কাজ, যকৃতের কাজ। এখন দেখো যকৃতের নিঃসরণ, পিত্তরস। তো এখান থেকে কি দেখতে হবে, পিত্তরসের পিএইচ কত, পিত্তরসের পিএইচ হচ্ছে 8 থেকে 8.6। এর বর্ণটা কিরকম, বর্ণটা হচ্ছে হলদে সবুজ, দেখতে আঠালো, তিক্ত স্বাদদারি ক্ষারীয় তরল। স্বাদটা কিরকম, তিক্ত এবং এটা হচ্ছে ক্ষারীয় তরল। ওকে, আর কি দেখতে হবে, পানির পরিমাণ। পিত্তরসের পানির পরিমাণ হচ্ছে 97 থেকে 98% এবং অজৈব লবণের পরিমাণ কত, এটা আমাদের প্রয়োজন নাই। দেন কাজটা দেখতে হবে যে পিত্তরসের কাজটা কি। পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে ইমালসিফিকেশন প্রক্রিয়ায় শোষণ উপযোগী
ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে কোন প্রক্রিয়ায়? ইমালসিফিকেশন প্রক্রিয়ায়। তারপর দেখতে হবে যে পিত্ত লবণ চর্বিতে দ্রবণীয় ভিটামিনকে শোষণ করে। কি করে? চর্বিতে দ্রবণীয় ভিটামিন শোষণ করে, নট পানিতে দ্রবণীয়। তো পিত্ত লবণ কি করে? কোলনের পেরিস্টেলসিস বাড়িয়ে মল নিষ্কাশনে সাহায্য করে। এখন দেখবো আমরা অগ্নাশয়। তো অগ্নাশয় দেখতে কিরকম? তা আমাদের জাস্ট মরিচের মতো গোলাপি ধূসর বর্ণের মাংসের একটি অঙ্গ। এর গঠনটা কিরকম? 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা এবং প্রায় 5 সেন্টিমিটার চওড়া একটা কি মিশ্র গ্রন্থি। অগ্নাশয় কি মিশ্র গ্রন্থি। তো এখান থেকে আমাদের যা দেখতে হবে, উইং সাং নালী। উইং সাং নালী কিসের অংশ? অগ্নাশয়ের অংশ। ঠিক আছে, দেখো অগ্নাশয় একই সাথে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। কি করে? বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। দেখতে হবে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে অগ্নাশয়ে 4 ধরনের কোষ পাওয়া যায়। কয় ধরনের কোষ পাওয়া যায়? 4 ধরনের কোষ। কি কি? আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, পিপি বা গামা কোষ। তো আলফা কোষ থেকে নিঃসরণ হয় গ্লুকাগন। এর কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করা। কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করা। তারপর হচ্ছে বিটা কোষ, এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, 100% অনেক ইম্পর্টেন্ট। দেন বিটা কোষ, এটি কি ইনসুলিন নামক হরমোন ক্ষরণ করে, যা রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। সো দেখতে পাচ্ছি এখানে গ্লুকাগন ও ইনসুলিন একটা আরেকটা বিপরীত কাজ করতেছে। দেন ডেল্টা কোষ, এটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে, যা আলফা ও বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তো ডেল্টা কোষের কাজ কি? ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ হয়, যা হচ্ছে আলফা ও বিটা কোষ মানে গ্লুকাগন ও ইনসুলিন যে ক্ষরণ হয় তা নিয়ন্ত্রণ করে। হচ্ছে পিপি কোষ বা গামা কোষ, এটি হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে। কি করে? প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে। সো অগ্নাশয় রসের মধ্যে 98% কি থাকে? পানি থাকে। তো পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা, এখান থেকে জাস্ট আমাদের দেখতে হবে যে এর পিএইচটা কত। এর পিএইচটা হচ্ছে 8 থেকে 8.3। তারপর আমরা দেখব গ্যাস্ট্রিক গ্রন্থি। এখান থেকে কি দেখতে হবে যে 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট সম্পন্ন বা গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক পিট কি করে? গ্যাস্ট্রিক গ্রন্থি ধারণ করে। একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে। কত? 2 লিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। তো গ্যাস্ট্রিক গ্রন্থির যে কোষগুলো আমরা পাওয়া যায় তা হচ্ছে কয়টা কোষ? 4টা কোষ। কি কি? দেখো, অক্সিনটিক কোষ, এর অপর নাম হচ্ছে প্যারাইটাল কোষ। কি কোষ? প্যারাইটাল কোষ, অনেক ইম্পর্টেন্ট। এটা থেকে কি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। কি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। অক্সিনটিক কোষ, এর অপর নাম হচ্ছে প্যারাইটাল কোষ। এ থেকে কি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপর হচ্ছে মিউকাস কোষ। তো মিউকাস কোষ থেকে নাম যেহেতু মিল আছে, কি হবে? মিউকাস উৎপন্ন। কি? মিউকাস উৎপন্ন করে। তারপর হচ্ছে আর্জিনটাফিন কোষ। আর্জিনটাফিন কোষ, এটি হচ্ছে গ্যাস্ট্রিক ইনসিস্টিক ফ্যাক্টর। ঠিক আছে, এটা হচ্ছে গ্যাস্ট্রিক ইনসিস্টিক ফ্যাক্টর। তারপর হচ্ছে জাইমোজেনিক কোষ। জাইমোজেনিকের কোষ, জাইমোজেনিক কোষ, এর কাজ কি? জাইমোজেনিক কোষকে বলা হয় চিফ কোষ। কি বলা হয়? কি বলে? চিফ কোষ বলে। এই কোষ হচ্ছে নিষ্ক্রিয় পেপসিনোজেন উৎপন্ন করে। নিষ্ক্রিয় পেপসিনোজেন কে উৎপন্ন করে? তা হচ্ছে জাইমোজেনিক কোষ। কে উৎপন্ন করে? জাইমোজেনিক কোষ। নিষ্ক্রিয় পেপসিনোজেন উৎপন্ন করে জাইমোজেনিক কোষ। তো এই 4টা কাজ আমাদের পড়তে হবে। কি কি? অক্সিনটিক কোষ, এর কাজ হচ্ছে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করা। তারপর হচ্ছে মিউকাস কোষ, এর কাজ হচ্ছে মিউকাস উৎপন্ন করা। আর্জেন্টাফিন কোষ, এর কাজ হচ্ছে গ্যাস্ট্রিক ইনস্টিনসিক ফ্যাক্টর। গ্যাস্ট্রিক ইনস্টিনসিক ফ্যাক্টর। জাইমোজেনিক কোষ, জাইমোজেনিক কোষকে বলা হয় চিফ কোষ, এর কাজ হচ্ছে কি? নিষ্ক্রিয় পেপসিনোজেন উৎপন্ন করা। দেখো, গ্যাস্ট্রিক জুসের উপাদানের মধ্যে 99.45% হচ্ছে পানি, আর অজৈব পদার্থ হচ্ছে 0.45%। এখান থেকে আমরা যা দেখবো তা হচ্ছে আন্তিক গ্রন্থি। এখান থেকে আমাদের যা দেখতে হবে তা হচ্ছে
আন্তরিক রসের অপর নাম হচ্ছে সাক্কাস ইন্টেরিকাস। কে? আন্তরিক রসের অপর নাম হচ্ছে সাক্কাস ইন্টেরিকাস। তারপর পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা, এটা এটা এতটা প্রয়োজন নাই, ঠিক আছে। তো সেখান থেকে যা দেখতে হবে তা হচ্ছে স্নায়ু পর্যায়ে প্রায় 1 ঘন্টা কাল স্থায়ী। কত? 1 ঘন্টা কাল স্থায়ী। পাকস্থলীয় পর্যায়ে বা গ্যাস্ট্রিক পর্যায়ে হচ্ছে চলতে থাকে কত? 4 ঘন্টা স্থায়ী। তারপর আমরা দেখব যে পরিপাকে হরমোনের ভূমিকা। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে জাস্ট কয়েকটা জিনিস পড়লে হবে। ফার্স্ট অফ অল দেখবো যে গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন হরমোনটা পাকস্থলীর জি কোষ থেকে গ্যাস্ট্রিন খরিত হয়। কোন কোষ থেকে? জি কোষ থেকে। এর কাজ সব গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করে। কাজটা কি? গ্যাস্ট্রিক জুস নিঃসরণ করে এবং এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ নিয়ন্ত্রণ করে। কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এটুকু দেখলে হবে। সিক্রেটিন, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সিক্রেটিন এর কাজ কি? এটি হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন। সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন কি? সিক্রেটিন। তো এর প্রভাবে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসৃত হয়। তারপর হচ্ছে কেলুসিস্টোকাইনিন, এর অপর নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। এর কাজটা কি? এর কাজ হচ্ছে অগ্নাশয়ের বৃদ্ধি ও বিকাশ এবং অগ্নাশয়ের রস ক্ষরণকে উদ্দীপ্ত করে। তো মেন কাজ হচ্ছে অগ্নাশয়ের বৃদ্ধি ও বিকাশ। তো অগ্নাশয়ের বৃদ্ধি ও বিকাশে কাজ করে কে? কেলুসিস্টোকাইনিন। দেন সোমাটোস্ট্যাটিন, এই হরমোনটি পাকস্থলীর অন্ত্রের মিউকুসায় অবস্থিত ডি কোষ থেকে উৎপন্ন হয়। তো আরেকটা জিনিস দেখতে হবে তা হচ্ছে ভিল্লিকাইনিন, সেটা হচ্ছে ভিলাইয়ের কার্যকারিতা বৃদ্ধি করে। ঠিক আছে, ভিল্লিকাইনের কাজ কি? ভিলাইয়ের কার্যকারিতা বৃদ্ধি করে। ওকে, এখানে যে ছকটা আছে তা তোমরা ভালো করে পড়ে নিবা, যে জাস্ট এখান থেকে এনজাইমগুলো পড়লেই হবে। দেন পরিপাকৃত খাদ্যদ্রব্যের খাদ্যসার শোষণ। এখান থেকে কি দেখতে হবে? যে বিলাইয়ের শোষণতলের ক্ষেত্রফল হচ্ছে প্রায় 10 বর্গ মিটার। আর বিলাই হচ্ছে পরিশোষণের একক। পরিশোষণের এককের নাম কি? বিলাই। আর মানুষের ক্ষুদ্রান্ত্রে প্রায় 50 লক্ষ বিলাই থাকে। কত? 50 লক্ষ বিলাই থাকে। আর বিলাই কাকে বলে? ক্ষুদ্রান্ত্রের আবরণ বাজ হয়ে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ সৃষ্টি করে, অতিক্ষেপ সৃষ্টি করে, তাকে বলা হয় বিলাই। সো ব্রাশ বর্ডার সৃষ্টি হয় কোথায়? ব্রাশ বর্ডার সৃষ্টি হয়, ব্রাশ বর্ডার সৃষ্টি হয় কোথায়? বিলাই। সেখান থেকে আর কিছু দেখতে হবে না। দেন আমরা দেখব যে খাদ্য শোষণ প্রধানত 2 প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ আর একটা হচ্ছে সক্রিয় শোষণ। ফার্স্ট বলতে দেখব কার্বোহাইড্রেট বা শর্করা শোষণ। কার্বোহাইড্রেট হচ্ছে ক্ষুদ্রান্তের জেজুনাম অংশের বিলাইয়ের প্রাচীর দিয়ে শোষিত হয়। কিভাবে? সক্রিয় শোষণ ও বা ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হয়। তারপর হচ্ছে প্রোটিন বা আমিষ শোষণ। প্রোটিন বা আমিষ শোষণ হয় ক্ষুদ্রান্তের ডিউডেনাম ও জেজুনাম অংশে। ঠিক আছে, কোন অংশে? ডিউডেনাম ও জেজুনাম অংশে। এই দুটা দেখলেই হবে। তারপর হচ্ছে লিপিড শোষণ। কাইলোমাইক্রন, কাইলোমাইক্রনটা হচ্ছে এক প্রকার লিপিড, যা বড় বড় স্নেহ কণা গঠন করে। ঠিক আছে, ক্ষুদ্রান্তই হচ্ছে পানি শোষণের প্রধান স্থল। সাধারণত প্রতি ঘন্টায় 400 থেকে 200 মিলিলিটার পানি শোষণ হয়। কত? 400 থেকে 200। তো খনিজ লবণ শোষণ। খনিজ লবণ কিভাবে শোষিত হয়? সক্রিয় পদ্ধতিতে শোষিত হয় বিলাইয়ের প্রাচীরের আবরণী কোষ দ্বারা। তো ভিটামিন শোষণ হয়। তারপর হচ্ছে শোষিত খাদ্য সারের পরিণতি। এটা এতটা ইম্পর্টেন্ট, জাস্ট একবার রিডিং দেখলে হবে। তো এখান থেকে আমাদের দেখতে হবে যে বৃহদন্ত অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বৃহদন্তের কয়েকটা অংশ আছে। বৃহদন্তের দৈর্ঘ্য হচ্ছে কত? 1.5 মিটার। তো বৃহদন্তের মধ্যে
জেজুনাম সংলগ্ন যে স্ফীতগুলো অংশটি থাকে তার নাম হচ্ছে কি সিকাম। এই দেখো এটা হচ্ছে সিকাম, এখানে জেজুনামটা মিলিত হয়, এই অংশ, এটার নাম কি সিকাম। সিকামে কি থাকে? সিকামে অ্যাপেন্ডিক্স থাকে। সিকামে কি থাকে? অ্যাপেন্ডিক্স থাকে। তারপর হচ্ছে ইউ আকৃতির বড় কোলন, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা ইউ আকৃতির হচ্ছে বড় কোলন। তারপর হচ্ছে পশ্চাতে পায়ু সংলগ্ন থলি আকৃতির অংশটি হচ্ছে মলাশয়। এই যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি মলাশয়। সিকামের সাথে বদ্ধ এক ধরনের থলি যুক্ত থাকে যার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। কি অ্যাপেন্ডিক্স? এই যে এই অংশটা হচ্ছে কি অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? সিকামে থাকে। কোথায় থাকে? সিকামে থাকে। আচ্ছা, কুলনের আবার চারটি অংশ, হ্যাঁ, যে ইউ আকৃতির কুলন, তার কয়টি অংশ? চারটি অংশ। কি কি? ঊর্ধ্বগামী কুলন, অনুপ্রস্থ কুলন, নিম্নগামী কুলন, সিগময়েড কুলন। এই চারটা প্রয়োজন আছে, ঠিক আছে, চারটা দরকার। কি কি কুলন? ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী, সিগময়েড। এই দেখো এটা হচ্ছে কি ঊর্ধ্বগামী, এটা হচ্ছে অনুপ্রস্থ, এটা হচ্ছে নিম্নগামী কুলন, আর এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে, এই যে এই অংশটা হচ্ছে, এটা হচ্ছে সিগময়েড কুলন। কি কুলন? সিগময়েড কুলন। তো এখন দেখতে হবে আমাদের কি ব্যাকটেরিয়ার ক্রিয়া। তো বৃহদন্তে প্রায় 500 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। কত? 500 প্রজাতির ব্যাকটেরিয়া থাকে। তো ব্যাকটেরিয়া থেকে কি হয়? ভিটামিন কে এবং ভিটামিন বি 12 এর ফলিক অ্যাসিড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ভিটামিন কে এবং ভিটামিন বি 12 এর ফলিক অ্যাসিড উৎপন্ন হয়। এটা জাস্ট আমাদের জানতে হবে। এখান থেকে আমাদের যা দেখতে হবে যে বৃহদন্তের মিউকাস স্তরে অবস্থিত গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে। গবলেট কোষ কি করে? মিউকাস ক্ষরণ করে। দৈনিক প্রায় 350 গ্রাম তরল মণ্ড বৃহদন্তে প্রবেশ করে। কত? 350 গ্রাম। তার মধ্যে 135 গ্রাম আর্দ্র মল উৎপন্ন হয়। তো মলের পরিমাণ কত ডেইলি? 135 গ্রাম। ওকে, তো এখান থেকে আমাদের যা দেখতে হবে তা হচ্ছে যে পাকস্থলী প্রস্থচ্ছেদ, ঠিক আছে। তো দেখো পাকস্থলী প্রাচীর 5টি পর্যায়ক্রমিক স্তরে বিভক্ত। কয়টি? 5টি। প্রথম হচ্ছে কি সেরুসা, পেশিস্তর, সাবমিউকুসা, মাস্কিউলারিস মিউকুসা ও মিউকুসা। দেখো ফার্স্ট অফ অল এই যে স্তরটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা এটা হচ্ছে কি সেরুসা। তারপর হচ্ছে পেশি স্তর, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি, এই যে এটা, আর একটা হচ্ছে বৃত্তাকার পেশি, অনুদৈর্ঘ্য পেশি, বৃত্তাকার পেশি। তারপর এই যে স্তরটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবমিউকুসা। আর এই যে স্তরটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মাস্কিউলারিস মিউকুসা। আর এই যে রুগীর মতো এই অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিউকুসা। আর এই যে ভাঁজগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কি? এগুলো হচ্ছে রুগী। ওকে, মিউকুসা স্তর থেকে রুবি নামক কতগুলো অভিক্ষেপ বের হয়, ঠিক আছে। তার মানে রুগী কোথায় থাকে? রুগী হচ্ছে মিউকুসায় থাকে। তো এখান থেকে এইটুক দেখলেই হবে আমাদের। তারপর হচ্ছে স্থূলতা। আচ্ছা দেখো এখান থেকে আমাদের কি দেখতে হবে যে আদর্শ দৈহিক ওজনের 20% বা তার বেশি পরিমাণ মেদ যদি দেহে সঞ্চিত হয় তখন তাকে কি বলা হয়? স্থূলতা। তো স্থূলতার পরিমাপের একটা সূচক হচ্ছে কি বডি মাস ইন্ডেক্স বা বিএমআই। সো বিএমআইটা আমরা সবাই জানি, তা হচ্ছে দেহের ওজন কেজিতে এবং ব্যক্তির উচ্চতা মিটার স্কোয়ার। তো একজন স্বাভাবিক মানুষের বিএমআই হচ্ছে 25 থেকে 29.99%। ওকে, এখান থেকে আমাদের যে বক্সটা আছে তা আমাদের দেখতে হবে। যদি 18.5 এর নিচে যদি বিএমআই থাকে তাহলে শরীরের ওজন হচ্ছে কি কম, একেবারে কম। 18.5 থেকে 24.99 হচ্ছে স্বাভাবিক ওজন। তো স্বাভাবিক ওজন কত আসে তাহলে আমরা এটা দিব 18.5 থেকে 24.99। তো 25 থেকে 29.99 হচ্ছে কত? অতিরিক্ত ওজন। 30 থেকে 34.99 হচ্ছে প্রথম শ্রেণী। তারপর এভাবে করে নিবা, ঠিক আছে, বক্সটা ভালো করে পড়বা। ওকে, তো আরেকটা জিনিস দেখতে হবে যে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতার কারণ, প্রতিরোধ, চিকিৎসা ও অস্ত্রোপচার নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় বেরিয়াট্রিক্স। কি বলা হয়? বেরিয়াট্রিক্স। আর স্থূলতার কারণে যেসব রোগ হতে পারে তার মধ্যে হচ্ছে অন্যতম করোনারি হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস। কোন ডায়াবেটিস? টাইপ 2, টাইপ 1 না, ঠিক আছে। ক্যান্সার,
উচ্চ রক্তচাপ, স্ট্রোক, যকৃত ও পিত্তথলির অসুখ ইত্যাদি। ঠিক আছে, স্থূলতার কারণ এতটা ইম্পর্টেন্ট না, স্থূলতার কারণ এতটা ইম্পর্টেন্ট না, চাইলে তোমরা একবার রিডিং দেখতে পারো। আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখতে হবে যে স্থূলকায় বাবা মার সন্তানের প্রায় 80% স্থূলকার হয়, এটা হচ্ছে জিনগত কারণ। তারপর হচ্ছে পারিবারিক জীবনযাত্রা, আবেগ, কর্মক্ষেত্র, মানসিক আঘাত, বিশ্রাম বিভিন্ন কারণে হয়ে থাকে। তো অসুখ, এই ক্ষেত্রে কিছু অসুখ আছে, যেরকম পলিসিস্টিক ওভারি সিনড্রোম হলে নারীতে স্থূলতা দেখা দিতে পারে। আবার তাছাড়া কুশিং সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম হলেও স্থূলতা দেখা দিতে পারে। তো এই কয়েকটা 3টা অসুখ আছে, 3টা অসুখ হলে কি হয়, স্থূলতা দেখা দিতে পারে। তো স্থূলতার স্বাস্থ্যগত সমস্যা একবার দেখে নিবা। এর কারণে কি হয়, মানুষের আয়ুষ্কাল গড়ে 6 থেকে 7 বছর কমে যায়। তো যারা স্থূলকায় তাদের পুরুষের মধ্যে 64% ও মেয়েদের মধ্যে 77% ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল, একটা চ্যাপ্টার আমরা শেষ করলাম। তো যারা এই ক্লাসটি করেছো সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। আল্লাহ হাফেজ।